আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা হবে। স্বাভাবিক হয়ে এসেছে সাভার, গাজীপুর, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলের পোশাক কারখানা। সকাল থেকেই কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। বৃষ্টি মাথায় নিয়েই কারখানাগুলোতে প্রবেশ করতে দেখা গেছে তাদের। শ্রমিক ও প্রতিষ্ঠানের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে পুলিশ ও সেনাবাহিনী। এদিকে পোশাক খাতে অস্থিরতায় কিছু রাজনৈতিক দলের ইন্ধন থাকলেও দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। প্রতিনিধিদের সাথে নিয়ে তরিক ইসলামের রিপোর্ট। টানা বেশ কিছুদিন অস্থিরতার পর খুলেছে সাভার ও গাজীপুরের শিল্প কারখানাগুলো। এখন পরিবেশ অনেকটাই স্বাভাবিক। শ্রমিক আন্দোলনের কারণে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোতে আবার উৎপাদন শুরু হয়েছে। আজ খুলেছে শিল্পাঞ্চল সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের সকল তৈরি পোশাক কারখানা। সকাল থেকেই কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে টহল দিচ্ছে পুলিশ ও সেনাবাহিনী। শিল্পাঞ্চল পুলিশ বলছে, শ্রমিক চলে যাওয়ায় বন্ধ রয়েছে 4 থেকে 5টি প্রতিষ্ঠান। এর বাইরে পুরোদমে চলছে 1800-র বেশি শিল্প কারখানা। আজকে আমাদের খুবই ভালো একটা অ্যাচিভমেন্ট বলতে পারেন, সফলতা বলতে পারেন। শ্রমিক ভাইরা আজকে এলাকায় আমার কাছে মনে হয়েছে আমাদের দৃষ্টিতে গত কয়েকদিনের চাইতে আজকে খুব শান্তিপূর্ণভাবেই ওরা কাজ করেছে। এদিকে আলাদা এক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান, দ্রুত পোশাক শিল্প খাতের পরিস্থিতির উন্নতি হবে। শ্রমিকদের মালিকদের সাথে কথাবার্তা হচ্ছে চলছে এবং এখানে কিন্তু অন্যরকম রাজনৈতিক দলও কিন্তু ওরা সহযোগিতা করছে। আপনাদের ইন্ধন দিচ্ছে এদের আমার সহযোগিতা করছে, ইন্ধন যারা দিচ্ছে তাদের ব্যাপারে সহযোগিতা করছে এবং এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা অ্যাকসেপ্ট নিতে পারবে না, আর্মি ভিডিও পারবেন, এটা নিয়ে যথেষ্ট উন্নয়ন হয়েছে। আর আমি কমার্স মিনিস্টার স্টেট বডির সাথে আলাপ করছি। একই দিনে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, শ্রমিক অসন্তোষ ঠেকানোর নামে সরকার শ্রমিকদের নিপীড়ন করছে। আমরা অন্তর্বর্তী সরকারের বক্তব্য কিংবা তাদের যে ভূমিকা, সেটা আগের সরকারের মতোই একইভাবে সমস্ত আন্দোলনকে চক্রান্ত, বহিরাগত এইগুলি বলে এবং তাদের উপর তাদের বিরুদ্ধে অভিযান চালানো, এইটা অব্যাহত আছে। শ্রমিক হত্যার বিচারে কমিশন গঠনেরও দাবি জানান তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। গণভবনকে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করে শিগগিরই জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির উপদেষ্টা নাহিদ ইসলাম। সেই সঙ্গে গত 16 বছরের আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী শাসন, গুম, খুন, নির্যাতনের চিত্র স্থান পাবে জাদুঘরে। গণভবন পরিদর্শন শেষে সরকারের উপদেষ্টারা জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনাতেই থাকবেন। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। কড়া নিরাপত্তা বেষ্টনীর এই লাল ইটের দেয়াল ছেড়ে যখন শেখ হাসিনা পালিয়ে যান, তখন বিজয় উল্লাসে মাতে পুরো বাংলাদেশ। 5 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে লাখ লাখ ছাত্র জনতার গণ অভ্যুত্থান, গণভবনমুখী জনস্রোতে স্বৈরাচার মুক্ত হয় স্বদেশ। শেখ হাসিনার সরকার পতনের 1 মাস পর সেই গণভবনে এলেন অন্তর্বর্তীকালীন সরকারের 3 উপদেষ্টা আদিলুর রহমান, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঘুরে দেখেন আওয়ামী লীগ দুঃশাসনের নানা বিতর্ক ও ষড়যন্ত্রের সাক্ষী গণভবন। গণভবন নামে এই যে বাসভবনটি, প্রধানমন্ত্রী বাসভবনটি ছিল, সেটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে। এবং যেহেতু 36শে জুলাই অথবা 5ই আগস্ট জনগণ এইটি জয় করেছে এবং অনেক রক্তের এবং আত্মত্যাগের ভিতর দিয়ে আমরা কিন্তু এই 5ই আগস্টের মুহূর্তটি পেয়েছি। ফলে সেটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে। উপদেষ্টারা জানান, ছাত্র আন্দোলনের অগ্নিগর্ভ, 36 দিনের দিনলিপি, শহীদদের তালিকা, 16 বছরের স্বৈরাচারী শাসনের দুঃসহ ইতিহাস জনসাধারণের সামনে তুলে ধরতেই গণভবনকে স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তোলার এই সিদ্ধান্ত। এখানে যারা দায়িত্বরত আছেন, গণপূর্ত এবং স্থাপত্য বিভাগের দায়িত্বশীল, তাদের সাথে কথা বলেছি। তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি যে আমরা কিভাবে দেখতে চাই, এবং একটি ফর্মাল কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হয়তো আগামীকালের মধ্যেই কমিটিটি হয়ে যাবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই বাসভবন জাদুঘর হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কোথায় থাকবেন সে প্রশ্নেরও জবাব দেন
উপদেষ্টা। এখন আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যেখানে আছেন যমুনাতে, তিনি সেখানেই থাকবেন। শহীদদের তালিকা অনেকটা এগিয়েছে বলেও জানান উপদেষ্টারা। খুব শিগগিরই সেই তালিকা প্রকাশ করার কথাও জানান তারা। যতটুকু পর্যন্ত আমরা তালিকা করেছি, তালিকা প্রায় শেষের দিকে, এবং সেই শহীদ পরিবারদের নিয়ে আমরা এই মাসে একটি স্মরণ সভার আয়োজন করব বেশ বড় করে আর কি। এবং সেখানে মূলত ফাউন্ডেশনের যে আমরা কার্যক্রমটি চলছে সেটির ঘোষণা হবে। সেই সঙ্গে জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে আহতদের পাশে থাকার অঙ্গীকারের কথাও আবার উল্লেখ করেন অন্তর্বর্তী সরকারের এই 3 উপদেষ্টা। কেবল জুলাইয়ের অভ্যুত্থান নয়, গত 16 বছরে আওয়ামী লীগ সরকারের যে দুঃশাসন, স্বৈরাচারী মনোভাব এবং তার বহিঃপ্রকাশ হয়েছে, গুম, খুন এবং নির্যাতনের শিকার হয়েছেন বহু মানুষ, তাদের তালিকা এবং তাদের যাবতীয় সব তথ্য থাকবে এই গণভবনের জাদুঘরে, যাতে করে ভবিষ্যতে দেশে এবং দেশের বাইরে এটা একটা উদাহরণ হয়ে থাকতে পারে। এমন আচরণ করলে, এমন দুঃশাসন করলে এই পরিণতি হতে পারে। অদ্দিন সজীব, এটিএন বাংলা, গণভবন, ঢাকা। বাজারকে সিন্ডিকেট মুক্ত করে কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে নিয়ে আসতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাঘব বোয়ালদের ব্যাংক হিসাব স্থগিত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, তদন্ত করে আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স ম্যানেজমেন্ট BIGM এর সভা শেষে এসব কথা বলেন উপদেষ্টা। সরফরাজ আলমের রিপোর্ট। নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে মোকামগুলোতে, তারপরও চড়া দামে কিনতে হচ্ছে সবজিসহ সব ধরনের পণ্য। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাজারে পণ্য সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সব ধরনের উদ্যোগ নিয়েছে। কমানো হয়েছে আমদানি করা আলু ও পেঁয়াজের শুল্ক হারও। এসব উদ্যোগের তেমন একটা প্রভাব নেই বাজারে। উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত পণ্য সরবরাহে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে চায় সরকার। এজন্য ধাপে ধাপে কাজ করছে জানিয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানান, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। আপনার যদি বাজারে আমরা মনিটর করতে বলেছি, খুব শক্তভাবে মনিটর করবে। চাঁদাবাজের ব্যাপারটা আমরা ডিসিদের কাছে বলেছি আরেকটু শক্তভাবে, এই যে সাথে বা আমার এই সাথে বলবো, এটা হলে কিন্তু অনেকটা একেবারে যে কমে নাই তা না, এইগুলো আমরা আইডেন্টিফাই করা হয়েছে এবং আমরা ভোক্তা অধিকার আইনের বিষয়কে বলেছি। টট করে কিন্তু একটা কথা, ডোন্ট রক দ্য বোট, নৌক একেবারে না রেখে না, আমিও পড়ে যাবো, আপনার সবাই পড়ে যাবে। আমরা আস্তে আস্তে করে আইডেন্টিফাই করে নিতে দিচ্ছি, আমরা একেবারে যে জানি না তা না, আমরা নেব। এখানে আপনাদের সহযোগিতা। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের বৃহৎ 6টি শিল্প প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এখনো অনেকেই ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। তদন্ত করে আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। অনেকের ব্যাংক হিসেবে জব্দ করেছে, এটা প্রিলিমিনারি, তারপর এগুলো ইনভেস্টিগেশন হবে, বিভিন্ন এজেন্সি ইনভেস্টিগেট করবে, তারপরে তদন্ত করার পর আলটিমেটলি এটা তো আপনার যদি আপনার কোনো তদন্ত সেটা তো চার্জ দেবে, কোর্টে যাবে, এটা হবে দ্রুত। এবং এটার জন্য তো একটা টাস্ক ফোর্স হচ্ছে ফিরিয়ে আনার জন্য, খুব টেকনিক্যাল জিনিস। আর বাকিগুলো তো মানি লন্ডারিং অন্যগুলো ইস্যু হচ্ছে। আর আমরা তো কালো টাকা সাদা করার ব্যাপারে আর একদম কিছু না, এখন সরাসরি এনবিআর তাদের ব্যবস্থা দেবে, যাদের অপদৃশ্যতা আছে তাদেরকে। এক প্রশ্নের উত্তরে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানান, দ্রুতই বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগ দেওয়া হবে। সরফরাজ আলম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের সার্বভৌমত্ব নয়, ভারত আওয়ামী লীগের জমিদারি পুনরুদ্ধারের কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এই কথা বলেন। বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য উদ্বেগজনক দাবি করেন রিজভী। এ সময় তিনি বলেন, 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচিত হতে শুরু করেছে। এ ঘটনায় বিদেশি হস্তক্ষেপ ছিল না, তা পূর্ণ তদন্তে বেরিয়ে আসবে। দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং উদ্বুদ্ধ নার্সেস পিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনা, এইটা নিয়ে সংশয় দীর্ঘদিনের, এটা কারা ঘটিয়েছে। আজকে কিন্তু প্যান্ডোরার বাক্স খুলতে শুরু করেছে। এটা যদি আবারও সুষ্ঠু তদন্ত করা হয় তাহলে অনেক নতুন জিনিস বেরিয়ে আসবে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব
আপনাদের কাছে তো মোটেই নিরাপদ নয়, আপনাদের কাছে শুধু একজন মাত্র ব্যক্তি নিরাপদ, তিনি শেখ হাসিনা। আমরা যেমন ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি, ভারতেরও উচিত হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন চাকরি প্রত্যাশীরা। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। আন্দোলনকারীরা বলেন, তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হলে লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে, তাহলে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে বাধা কোথায়? করোনার পরে ঠিক মতো সার্কুলার হয় না, এই সব মিলাইয়া আমাদের বয়সটা চলে গেছে। কোম্পানির মালিকরাও ওই সরকারি চাকরির বয়সের সাথে মিল রেখে 30 বছর একটা সার্কুলার দেয়, এবার নিয়োগ বিজ্ঞপ্তি দেয়, তখন আমরা কোম্পানি চাকরিও পাচ্ছি না। 30 নাকি 35 এই বিতর্ক আমি খুব ভালো করে বুঝি না, কিন্তু আমি মনে করি চাকরির আবার বয়সসীমা কি? আমার যদি যোগ্যতা থাকে তাহলে 40 বছর বয়সে আমি চাকরি পেতে পারি। একজন সামরিক বাহিনীর অফিসার, একজন আমলা নিজেরা চাকরি শেষ করবার পরে যদি আবার চুক্তি ভিত্তিতে নিয়োগ পেতে পারে, তাহলে এই তরুণ যারা ইতিহাস তৈরি করবে তারা পাবে না কেন? গ্রামাঞ্চলে চাহিদার তুলনায় বিদ্যুতের যোগান কম থাকায় অতিরিক্ত লোডশেডিং দিতে হয় বলে স্বীকার করেছেন পল্লী বিদ্যুতের মাঠ কর্মকর্তারা। তারা বলেন, গ্রামাঞ্চলে ঝড় বৃষ্টিতে লাইনে সমস্যা হলে তা সচল করতে 3 থেকে 4 দিন লেগে যায়। এজন্য জনবল সংকট ও কারিগরি দুর্বলতাকে দায়ী করেন তারা। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সমিতিকে একই ছাতার নিচে আনার পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবি তাদের। মিজান শাহজাহানের রিপোর্ট। 6টি সংস্থার মাধ্যমে সারা দেশে সরবরাহ করা হয় বিদ্যুৎ। এর মধ্যে পল্লী বিদ্যুৎ সমিতি 76.43% বিদ্যুৎ সরবরাহ করে। অন্যান্য সংস্থা সরবরাহ করে শহরাঞ্চলে, কিন্তু শহরে লোডশেডিং কম হলেও গ্রাম অঞ্চলে লোডশেডিং তুলনামূলক বেশি। রাজধানী বা জেলা শহরগুলোকে একটা প্রায়োরিটি দেওয়া হয়, এটার কারণে দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা পল্লী বিদ্যুতে বরাদ্দটা কম হয়, কারণ লোডশেডিংটা আসলে আমাদের হাতে নেই। আমরা যেহেতু বিদ্যুৎ উৎপাদন করি না, আমাদেরকে পিজিসিবি থেকে গ্রিড থেকে যে বরাদ্দ দেওয়া হয় এটাই আমরা আবার সাধারণ জনগণের মাঝে ডিস্ট্রিবিউট করি। তো এখন গ্রিড থেকে যদি আমাদেরকে কম বরাদ্দ দেওয়া হয় তাহলে আমরা কম সরবরাহ করতে পারবো। 2009 সালে পল্লী বিদ্যুতের গ্রাহক ছিল 70 লাখ, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 3,60,00,000-এ। কিন্তু বাড়েনি জনবল। মাঝে মধ্যে অস্বাভাবিক বিল তৈরি করে সমালোচিত হতে হয় সংস্থাটিকে। বিলে গরমিলের জন্য কারিগরি অক্ষমতাকে দায়ী করেন মাঠ পর্যায়ের এই কর্মকর্তা। ভুতুরে বিল বলতে কিছু নাই, বিলটা হয় আমাদের যে ইকুইপমেন্ট থাকে, মিটার থাকে, মিটারের যান্ত্রিক ত্রুটির কারণে অনেক সময় মিটারগুলো কোনো সময় অটো পালস দেয়, কোনো সময় বন্ধ হয়ে যায়। এই দুই কারণে আমাদের গ্রাহক প্রান্তে যখন অটো পালস দেয় তখন বিলটা বেশি হয়। আমরা গ্রাহক যখন অভিযোগ করে তাদের কিন্তু সাথে সাথে এই বিলগুলো আমরা তার পূর্বের যে বিল ব্যবহার আছে বিল অনুযায়ী আমরা সংশোধন করে দেই। 80টি সমিতি, 45,000 কর্মী। অন্যদিকে নিয়ন্ত্রণকারী সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আছেন 1700 জন। সমিতি ও বোর্ডের মধ্যে বৈষম্য নিরসনের দাবিতে দফায় দফায় আন্দোলন করেছেন কর্মীরা। দ্বৈত নীতি মূলত যেটা, যে তাদের পল্লী বিদ্যুতায়ন বোর্ডে একটা সার্ভিস কোডের আন্ডারে চলতেছে আর পল্লী বিদ্যুৎ সমিতিতে আর একটা সার্ভিস কোডের আন্ডারে চলতেছে, যার জন্য আমাদের সাথে আসলে সবকিছু সিদ্ধান্তগুলো এক হয় না। আমাদের দুটো দাবি, যে পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণ, অর্থাৎ অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন সহ একীভূতকরণ, আর যারা চুক্তিভিত্তিক আছেন তাদের নিয়মিতকরণ। বারবার আশ্বাস নয়, আলোচনার মাধ্যমে 2 দফা দাবি মেনে নিয়ে পল্লী বিদ্যুতে শৃঙ্খলা ফেরানোর আহ্বান কর্মীদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। প্রশাসনকে ঢেলে সাজাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। ঢাকা মহানগর দক্ষিণে আয়োজিত তৃণমূল দায়িত্বশীল সম্মেলনে তিনি কথা বলেন। ফয়জুল করিম বলেন, দেশের প্রধান সমস্যা দুর্নীতি। টাকা বা সম্পদের কোনো অভাব নেই বাংলাদেশে, তাই এই দেশের আমূল সংস্কার করার আহ্বান জানান তিনি। এবারে আল-আলফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। এবারের বন্যায় মৌলভীবাজারে শুধু কৃষিতেই ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 200 কোটি টাকা।
জেলা সদর, কমলগঞ্জ, রাজনগর, জুড়ি, কুলাউয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে ৪২,০০০ হেক্টর আবাদি জমি। ক্ষতিগ্রস্ত আউশ, আমন ও আমনের বীজতলার সাথে রয়েছে ২২৯ হেক্টর গ্রীষ্মকালীন সবজিও। ফসল হারিয়ে সরকারি সহায়তার দাবি জানিয়েছে কৃষকরা। কৃষি বিভাগ বলছে পানি একেবারে নেমে গেলে ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যাবে। এবারে জানিয়ে দিব পার্টেক্স খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে ৪ ম্যাচ পর জয়ের দেখা পেল ব্রাজিল। এতে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ৪-এ উঠল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে উয়েফা নেশনস লিগে ফ্রান্সকে ৩-১ গোলে হারিয়েছে ইতালি। এস.এম. আশরাফের আরেকটি রিপোর্ট। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে অক্টোবরে ভেনেজুয়েলার সাথে ১-১ গোলে ড্রয়ের পর ৩ ম্যাচ হারে ব্রাজিল। তাতে ভীষণ চাপে ছিলেন কোচ দরিভাল জুনিয়র। তবে আপাতত স্বস্তি সেলেসাও শিবিরে। যদিও মন ভরাতে পারেননি ভিনিসিয়াস জুনিয়ররা। মাঠের সাথে আক্রমণ ভাগের রসায়নে ঘাটতি চোখে পড়েছে, আর তাই প্রতিপক্ষের রক্ষণে গিয়ে খেই হারায় ব্রাজিল স্ট্রাইকাররা। দলের একমাত্র গোলটি আসে ৩০ মিনিটে। রদ্রিগোর শট ইকুয়েডর ডিফেন্ডারের গায়ে লেগে প্রবেশ করে জালে। এরপর দুদলই বল নিয়ে কারাকারি করলেও কাঙ্ক্ষিত গোল পায়নি। অন্যদিকে উয়েফা নেশনস লিগে ২ ফেভারিটের লড়াইয়ে ইতালিকে স্তব্ধ করে ১ মিনিট না যেতেই গোল করে বসেন ফ্রান্সের ব্র্যাডলি বারকোলা। কিন্তু এরপর স্বাগতিকদের রক্ষণে ত্রাস ছড়াতে থাকে ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৩০ মিনিটে ফেদেরিকো দি মার্কো এগিয়ে নেয় ইতালিকে। দ্বিতীয়ার্ধ স্পালেত্তির শিষ্যদের গোছানো ফুটবলের সামনে দিশেহারা হয়ে পড়ে দিদিয়ের দেশমের দল। ডেভিড ফ্রাত্তিসির পর ইতালির হয়ে তৃতীয় গোলটি করেন রাসপান্ডোরি। এস.এম. আশরাফ, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।